দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করেছি স্ট্রং রুটস নামক চ্যাপ্টার থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাই এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যাপ্টারটা কতটা ভালো পড়া হয়েছে এবং কতটা তোমরা বুঝতে পেরেছো, এবং সেই সঙ্গে সঙ্গে অজানা প্রশ্নগুলো একবার জানা হয়ে যাবে। আর যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই উপযোগী। তো প্রথম থেকে দেখতে থাকো এবং দেখো তোমার কতগুলো অ্যান্সার ঠিক হচ্ছে। তো সর্বপ্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে, এপিজে আব্দুল কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ। তাহলে এপিজে আব্দুল কালাম ট্রাইড মানে চেষ্টা করেছিলেন, টু এমুলেট হিজ ফাদার মানে এমুলেট মানে হচ্ছে অনুসরণ করতে তার বাবাকে, ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ তার নিজের জগৎ। তাহলে কালামের জগৎ কোনটা? অপশান এতে বলা রয়েছে রিয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন, বিতে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিতে রয়েছে আর্ট অ্যান্ড কালচার এবং অপশান ডিতে রয়েছে সায়েন্স অ্যান্ড মিউজিক। তো আমরা যারা টেক্সট বইটা খুব ভালো করে পড়েছি তারা খুব ভালো করে জানো যে এপিজে আব্দুল কালাম তার যে নিজের জগৎ, সেই নিজের জগতে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তার বাবাকে ফলো করার চেষ্টা করেছে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে দেখো তোমরা, এপিজে আব্দুল কালাম ফাদার ফলোড হিজ রুটিন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা তার রুটিনটাকে ফলো করতেন ইভেন ইন হিজ, অপশান এতে রয়েছে, এখানে অপশান এতে বলা রয়েছে আর্লি 60s, এরপর রয়েছে আর্লি 70s, তারপর রয়েছে লেট 60s, এরপর বাকি যে অপশানটা রয়েছে আর একটি লেট 90s। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে লেট 60s। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপরে আমরা দেখছি এপিজে আব্দুল কালাম ফেল্ড কনভিন্সড। তাহলে এপিজে আব্দুল কালাম ফেল কনভিন্সড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ। তাহলে কিসের এক্সিস্টেন্সের ব্যাপারে তাকে কনভিন্স করা হয়েছিল? এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। তাহলে এপিজে আব্দুল কালাম ফেল্ড কনভিন্সড, এপিজে আব্দুল কালাম আশ্বস্ত বোধ করেছিলেন অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ। অপশান এতে রয়েছে ডেভিল পাওয়ার, বিতে রয়েছে ডিভাইন পাওয়ার, সিতে রয়েছে অ্যান এভিল পাওয়ার, আর অপশান ডিতে রয়েছে এ রয়্যাল পাওয়ার। তো এই চারটে অপশানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার, অর্থাৎ ঐশ্বরিক ক্ষমতা। এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু একটা রয়েছে এবং তারই অস্তিত্বে তার বিশ্বাস রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। টু বি অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড অ্যান ইন্ডিভিজুয়াল নিডস টু সেভার হিজ। তাহলে বলছে টু বি অন দ্য রোড টু ফ্রিডম মানে স্বাধীনতার পথে, সুখের পথে এবং মনের শান্তির পথে যদি যেতে হয় তাহলে অ্যান ইন্ডিভিজুয়াল নিডস টু সিভার, তাহলে প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তিকে সিভার করতে হবে, অর্থাৎ ছিন্ন করতে হবে তার। অপশান এতে রয়েছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড, এর পরের অপশানটিতে রয়েছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বন্ড, এর পরেরটা রয়েছে ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল বন্ড, আর অপশান ডিতে রয়েছে নন অফ দ্য অ্যাবাভ। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে, আমরা যদি মনের শান্তি চাই এবং সুখে থাকতে চাই এবং স্বাধীন পথে যদি চলতে চাই তাহলে এপিজে আব্দুল কালামের বাবার কথা অনুযায়ী সেটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ফিজিক্যাল আর ইমোশনাল যে বন্ড রয়েছে, এই ফিজিক্যাল বন্ড আর ইমোশনাল বন্ড এটা কিন্তু আমাদের সিভার অর্থাৎ ছিন্ন করতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম দ্য পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন, মাইজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর ইসে। তাহলে এই যে কনফিউশন, মাইজারি, মেলানকলি বিভ্রান্তি, দুর্দশা, দুঃখ এবং ব্যর্থতা, তাহলে এই যে বিষয়গুলো এগুলো থেকে মুক্তি দিতে পারে আমাদের বা তুলে ধরতে পারে আমাদের যে পাওয়ারটা, সেটা কোনটা? অপশান এতে রয়েছে ডেমনিক পাওয়ার, বিতে রয়েছে ডিভাইন পাওয়ার, সিতে রয়েছে নেভিল পাওয়ার, আর ডিতে রয়েছে ডেভিল পাওয়ার। তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, অপশানগুলো জানার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাকি অপশানগুলোরও মিনিং জানা অবশ্যই প্রয়োজন। তো বলে দিই, ডেমনিক পাওয়ার মানে হচ্ছে আসুরিক ক্ষমতা বা অসুরিক একটা যে ক্ষমতা রয়েছে সেটা, এভিল পাওয়ার মানে অশুভ শক্তি, আর ডেভিল মানে দানব বা দৈত্যর ক্ষমতা। তো এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটি হচ্ছে ডিভাইন পাওয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম দেয়ার এক্সিস্ট এ পাওয়ার দ্যাট ক্যান গাইড ওয়ান। তাহলে অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, তাহলে এপিজে আব্দুল কালামের কথা অনুযায়ী দেয়ার এক্সিস্ট এ পাওয়ার দ্যাট ক্যান গাইড ওয়ান টু হিজ, যেটা মানুষকে পথ দেখাতে পারে তার। অপশান এতে রয়েছে ট্রু প্লেস, বিতে রয়েছে রিয়াল প্লেস,
সিতে রয়েছে রং প্লেস, আর ডিতে রয়েছে ডার্ক প্লেস। তো আমরা যারা টেক্সট বই পড়েছি তারা খুব ভালোভাবেই জানি কালামের বাবার কথা। কালামের বাবা বলতে এখানে এপিজে আব্দুল কালামের কথা অনুযায়ী যে ক্ষমতাটা রয়েছে, ঐশ্বরিক ক্ষমতা, সেটা মানুষকে গাইড করতে পারে তার সঠিক পথে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ট্রু প্লেস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, দেখো যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে খুবই ভেবেচিন্তে, এবং এগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। আমি তোমাকে তো বারবার একটা কথা রিপিট করছি, কারণ এগুলোর মধ্যেই আসবে, কেন আমি পরিষ্কারভাবে জানি। এরপরে দেখো বাকি যে কোশ্চেন রয়েছে, স্ট্রং রুটস ইজ এ এন, তাহলে স্ট্রং রুটসটা কী ধরনের স্টোরি? অপশান এতে রয়েছে ট্র্যাভেলগ মানে ভ্রমণ সাহিত্য, নোভেল মানে উপন্যাস, সিতে রয়েছে বায়োগ্রাফি, আর ডিতে রয়েছে অটোবায়োগ্রাফি। তো এই চারটে অ্যান্সারের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, স্ট্রং রুটস হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী, যেটা কালাম নিজেই লিখেছিলেন তার নিজের জীবনী। এই কারণে স্ট্রং রুটস হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটসে। নেক্সট যে কোশ্চেনটাকে রেখেছি একবার দেখে নাও। স্ট্রং রুটস ইজ রিটেন বাই, তাহলে এগুলো একদম বেসিক কোশ্চেন, প্রত্যেকেই পারবে কম বেশি। তাহলে স্ট্রং রুটস নামক গল্পটা লেখা হয়েছে কার দ্বারা? অপশান এতে রয়েছে আর কে নারায়ণ, বিতে রয়েছে রাস্কিন বন্ড, সিতে রয়েছে এপিজে আব্দুল কালাম, আর ডিতে রয়েছে মাদার টেরেসা। তো স্ট্রং রুটস নামক যে গল্পটা লেখা হয়েছে সেটা লেখা হয়েছে এপিজে আব্দুল কালামের দ্বারা। তো এপিজে আব্দুল কালাম এর পুরো নামটা কি সেটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাবে। এরপরে যে প্রশ্নটাকে রেখেছি দেখো, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, তাহলে স্ট্রং রুটস নামক যে গল্পটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এতে রয়েছে দ্য রুম অন দ্য রুফ, এরপরে রয়েছে ফায়ার অফ উইংস, সিতে রয়েছে উইংস অফ ফায়ার, আর ডিতে রয়েছে ইগনাইটেড মাইন্ডস। তো স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম মানে স্ট্রং রুটস গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো স্ট্রং রুটস নামক যে গল্পটা রয়েছে সেটি হচ্ছে উইংস অফ ফায়ার নামক আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে যে কোশ্চেনটা রয়েছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, তাহলে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অপশান এতে রয়েছে দিল্লি, বিতে রয়েছে বোম্বাই, সিতে রয়েছে পুনে, আর ডিতে রয়েছে নান অফ দিস। তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও, যে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোন জায়গাতে, দিল্লিতে, বোম্বাই, পুনে, না নান অফ দিস। আর যদি না সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে এটার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, রামেশ্বরম, এখানে বলা রয়েছে রামেশ্বরম ওয়াজ ইন, তাহলে এই যে রামেশ্বরমটা এটা কোথায় রয়েছে? অপশান এতে রয়েছে কেরালা, বিতে রয়েছে মাদ্রাস, সিতে রয়েছে কর্ণাটক, এরপরে বাকি যে আরেকটা অপশান রয়েছে সেটি রয়েছে অরুণাচল প্রদেশ। তো এখানে রামেশ্বরমটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে আমাদের আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তো এটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, মাদ্রাস। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট সাজেস্ট নিউ মাদ্রাস, বিতে রয়েছে ফর্মার মাদ্রাস, সিতে রয়েছে দ্য স্টেট অফ মাদ্রাস অফ অ্যান্সিয়েন্ট টাইমস, এরপর রয়েছে মাদ্রাস বিফোর ইন্ডিপেন্ডেন্স। তো এটা যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ফর্মার মাদ্রাস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এর পরবর্তীতে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কালামস ফাদার ওয়াজ, তাহলে কালামের বাবা ছিলেন। অপশান এতে রয়েছে জাইনুল আবদিন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কালামের বাবার নাম কম বেশি কিন্তু সকলেই জানো, তোমরা প্রত্যেকেই কালামের বাবার নামটা জানো, কেন পড়েছো টেক্সট বই মানে জানো। কিন্তু এখানে সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তার বাবার নামের বানানটাকে মনে রাখা, যে কোনটা সঠিক বানান। তো এখানে যে বানানগুলো রয়েছে তার মধ্যে সঠিক যে বানানটি হচ্ছে সেটি হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাইনুল আবদিন। এই বানানটি হচ্ছে সঠিক বানান, তোমরা টেক্সট বই একবার দেখে নেবে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, আর বাকিগুলো কিন্তু না। এটা জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য অপশানগুলোকে এভাবে রাখা হয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, কালামস ফাদার হ্যাড, তাহলে কালামের বাবার ছিল। অপশান এতে রয়েছে মাচ ফর্মাল এডুকেশন, অধিক প্রথাগত শিক্ষা। এরপরে বাকি অপশানগুলো দেখব। পরেরটা বলেছে নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এরপরে যে অপশানগুলো রয়েছে সেখানে বলা রয়েছে অল অফ দিস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে কালামস ফাদার হ্যাড, তাহলে কালামের বাবার ছিল যেটা সেটা হচ্ছে নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটিকে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কালামস ফাদার পজেসড, কালামের বাবা অধিকারী ছিলেন। তাহলে কালামের বাবা কিসের অধিকারী ছিলেন সেটা আমাদের জানতে হবে। অপশান এতে রয়েছে মাচ ওয়েলথ,
বিতে রয়েছে গ্রেট উইজডম, সিতে রয়েছে গ্রেট ফিজিক্যাল পাওয়ার। এরপর বাকি যে অপশানটা রয়েছে এখানে বলা রয়েছে গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। তো কালামের বাবা যে অধিকারী ছিলেন, পজেসড ছিলেন, সেটা হচ্ছে গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। কথার মানে হচ্ছে মহান সহজাত জ্ঞান এবং মনের উদারতা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বহুবার পরীক্ষায় এটা এসছে। কেন, এটা পুরনো সিলেবাসেও ছিল যেহেতু, সেই জন্য এই প্রশ্নটা বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, তোমরা একবার ভালো করে দেখে রাখো। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হেয়ার হেল্পমেট রেফার্স টু, তাহলে তার ছিল একজন আদর্শ জীবনসাথী, বা হেল্পমেট বলতে এখানে সাহায্যকারীকে বোঝানো হয়েছে। তো হেয়ার হেল্পমেট রেফার্স টু, হি হ্যাড মানে তার ছিল বলতে কালামের বাবার ছিল একজন আদর্শ সাহায্যকারী। এখানে আদর্শ সাহায্যকারী বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এতে রয়েছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, এরপর রয়েছে এপিজে আব্দুল কালাম, তারপর রয়েছে আশিয়াম্মা, এরপর রয়েছে জাইনুল আবদিন। তো এর যে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে আশিয়াম্মা, অর্থাৎ কালামের মা ছিল কালামের বাবার একজন আদর্শ সাহায্যকারী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটি সিলেক্ট করা হয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এক নজর দেখে নাও। যে প্রশ্নটা রয়েছে, দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ, কালামের মায়ের নাম। প্রত্যেকেই জানে, সমস্ত স্টুডেন্টই জানে যে কালামের মায়ের নাম কি, বাট পরীক্ষার হলে গিয়ে তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যদি আগে থেকে প্র্যাকটিস না করে যায়। কেন, এখানে স্পেশাল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বানানের ব্যাপারটা। দেখো স্পেলিংগুলো এমন করে দেওয়া রয়েছে যে এইখানে ভুল হতে পারে, তুমি কনফিউজড হয়ে যাবে যে কোনটা হতে পারে, যে সেকেন্ড অপশানটা ক্লিক করব না হচ্ছে অপশান ডিটা সিলেক্ট করব। তো এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার দ্য নেম অফ কালামস মাদার, সেটি হচ্ছে আশিয়াম্মা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান ডি, ASHIAMMA, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটিকে রেখেছি, কালামস প্যারেন্টস ওয়ার, তাহলে কালামের পিতামাতা ছিলেন। অপশন এতে রয়েছে কাইন্ড অ্যান্ড সেলফিশ, এরপর রয়েছে পায়াস অ্যান্ড জেনারাস, তারপরেরটা রয়েছে আনওয়াইস অ্যান্ড নট জেনারাস, তারপরেরটাতে রয়েছে ওয়েল এডুকেটেড অ্যান্ড জেনারাস। তো কালামের পিতামাতা ছিলেন, এখানে কাইন্ড অ্যান্ড সেলফিশ কথার মানে হচ্ছে দয়ালু এবং স্বার্থপর। তাহলে দয়ালু ছিলেন কিন্তু স্বার্থপর ছিল না, তাহলে এই জন্য কাটলাম। এরপরেরটা বলেছে আনওয়াইস, মানে কোনো জ্ঞান ছিল না, তাহলে এই জন্য এটা হচ্ছে না। কিন্তু জেনারাস কিন্তু ছিল। তারপরে বলা রয়েছে ওয়েল এডুকেটেড অ্যান্ড জেনারাস, ওয়েল এডুকেটেড ছিল না। তো রাইট অ্যান্সার হচ্ছে এইটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, পায়াস অ্যান্ড জেনারাস, অর্থাৎ ধার্মিক এবং উদার। এই জন্যই তো তিনি স্পিরিচুয়াল ম্যাটার্স এবং ধর্মের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পপুলারিটি অফ কালামস প্যারেন্টস স্প্রেড, তাহলে কালামের বাবার যে পপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা ছড়িয়ে পড়েছিল। অপশান এতে রয়েছে ওয়াইডলি, তারপর এটা রয়েছে বিয়ারলি, হার্ডলি, নান অফ দিস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়াইডলি, মানে ব্যাপকভাবে, মানে বিরাট এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটির দিকে আমরা চোখ রাখবো সেটা হচ্ছে পিপল রিগার্ডেড কালামস প্যারেন্টস অ্যাজ, তাহলে পিপল বলতে মানুষেরা, রিগার্ডেড সম্মান করতো কালামের বাবা মাকে অ্যাজ হিসাবে, কি হিসাবে? প্রথম অপশানে রয়েছে আইডল, তারপরটা রয়েছে অপিনিয়ন, এরপর রয়েছে স্টাবার্ন, আর তারপরটা রয়েছে আইডিয়াল। তো এই প্রশ্নের যে রাইট অ্যান্সার কোনটা হতে পারে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, যে পিপল রিগার্ডেড কালামস প্যারেন্টস অ্যাজ, তাহলে মানুষেরা কালামের বাবাকে সম্মান করতো কী হিসাবে, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এরপরেরটা দেখো, লিনিজ অফ কালামস মাদার ওয়াজ, লিনিজ, তাহলে লিনিজ অফ কালামস মাদার ওয়াজ, তাহলে কালামের মায়ের লিনিজ মানে হচ্ছে বংশ। তাহলে কালামের মায়ের বংশটা ছিল, অপশান এতে রয়েছে আনপপুলার, অপশান বিতে রয়েছে আনডিস্টিংগুইশড, তারপরেরটা রয়েছে কমন, আর অপশান ডিতে রয়েছে ডিস্টিংগুইশড। তো লিনিজ অফ কালামস মাদার ওয়াজ, কালামের মায়ের বংশটা কেমন ছিল? তো আমরা প্রত্যেকেই জানি যে কালামের মায়ের বংশ ছিল ডিস্টিংগুইশড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না, তোমরা মনে রাখবে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বিস্টয়েড দ্য টাইটেল অফ, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার, তাহলে কালামের মায়ের যে অ্যানসেস্টর্স অর্থাৎ পূর্বপুরুষ বা ফরবিয়ার্স পূর্বপুরুষ, এই পূর্বপুরুষদের মধ্য থেকে একজনকে একটা উপাধিতে ভূষিত করা হয়েছিল, সেই উপাধিটা কি? অপশান এতে রয়েছে সুলতান, বিতে রয়েছে বাদশাহ, সিতে রয়েছে লর্ড, আর ডিতে রয়েছে নান অফ দিস। তো
কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্য থেকে একজনকে যে উপাধিতে ভূষিত করা হয়েছিল সেটা কি? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাদের জন্য ছেড়ে দিলাম, না পারলে আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তোমরা এটা কিন্তু অবশ্যই জানাবে যে কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে কি টাইটেল দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। দ্য টাইটেল অফ বাহাদুর ওয়াজ প্রোভাইডেড বাই, তাহলে বাহাদুর নামক যে টাইটেলটা, এই টাইটেলটা প্রোভাইড করা হয়েছিল, দেওয়া হয়েছিল বাই, কার দ্বারা? অপশান এতে রয়েছে দ্য পর্তুগিজ, তারপর রয়েছে ডাচ, এরপর রয়েছে দ্য ব্রিটিশ, দ্য ইটালিয়ান। তো সঠিক উত্তর যেটি হবে, যে বাহাদুর টাইটেলটা যেটা রয়েছে এটা দেওয়া হয়েছিল ব্রিটিশদের দ্বারা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, দ্য ব্রিটিশ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দ্য টাইটেল, একই প্রশ্ন বারবার বিভিন্ন রকমভাবে আসতে পারে বিভিন্ন অপশানে, ওই জন্য ঘুরিয়ে ফিরিয়ে রাখা আছে। দ্য টাইটেল বাহাদুর ওয়াজ বিস্টোয়েড ইন, তাহলে এই বাহাদুর টাইটেলটা কাকে দেওয়া হয়েছিল? প্রথম অপশান রয়েছে এপিজে আব্দুল কালাম, এর পরেরটা রয়েছে ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু আচ্ছা এখানে ফাদার রয়েছে, এই জন্য এটা হবে না। ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার, তাহলে কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্য থেকে একজন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ, তাহলে কালাম ছিল একটা বেটে বা ছোটোখাটো একটা ছেলে, উইথ। অপশান এতে রয়েছে হ্যান্ডসাম লুক, বিতে রয়েছে আনডিস্টিংগুইশড লুক, আর সিতে রয়েছে ডিস্টিংগুইশড লুক। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুক, এটি হচ্ছে সঠিক উত্তর। আনডিস্টিংগুইশড মানে তেমন চেহারার মধ্যে প্রসিদ্ধতা ছিল না, মানে কমন, দেখতে খুব একটা অ্যাট্রাকটিভ ছিল না, মানে কমন ছিল। এটি হচ্ছে এই প্রশ্নের একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা যেটা সিলেক্ট করেছি, কালামস প্যারেন্টস ওয়্যার, তাহলে কালামের পিতামাতা ছিল, এক নম্বর অপশানে রাখা হয়েছে ডলফুল লুক, দু নম্বর অপশানে রয়েছে হ্যান্ডসাম, সিতে রয়েছে টল অ্যান্ড হ্যান্ডসাম, আর শর্ট অ্যান্ড স্ট্রং। টেক্সট বই যারা ভালো করে পড়েছো তাদের কাছে কিছুই নয় এই প্রশ্নের উত্তর। তাহলে কালামস প্যারেন্টস ওয়্যার, তাহলে কালামের পিতামাতা ছিল টল অ্যান্ড হ্যান্ডসাম, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, টল অ্যান্ড হ্যান্ডসাম। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজ টু লিভ ইন, তাহলে ইন হিজ চাইল্ডহুড, তাহলে কালাম তার যে শৈশবকাল, এই শৈশবকালে কালাম বসবাস করতো কোন জায়গাতে সেটা আমাদের বলতে হবে। তাহলে কালাম যে জায়গায় বসবাস করতো সেটা হচ্ছে অপশান এতে রয়েছে রেন্টেড হাউস, বিতে রয়েছে নিউলি হাউস, সিতে রয়েছে অ্যানসেস্ট্রাল হাউস, আর ডিতে রয়েছে বাংলো। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, কালাম ইউজ টু লিভ ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ পৈতৃক বাড়িতে বসবাস করতো। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউস মানে হচ্ছে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতেই বসবাস করতো। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই কিন্তু ভ্যালুলেস নয়, প্রত্যেকটা প্রশ্নই যথেষ্ট ভ্যালুয়েবল এবং পরীক্ষার উপযোগী। এবং একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে কত রকমভাবে আসতে পারে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, আমি কথা দিচ্ছি তোমাদের 90% সিলেবাসের কোশ্চেন এইখানে রয়েছে। খুব ভালো করে এগুলো করলে এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা নেই বললেই চলে, আসবেই না, এটুকু তোমাদের ভরসা দিতে পারি। এরপরে দেখো, কালামস হাউস ওয়াজ বিল্ট ইন দ্য, তাহলে কালামের যে হাউস অর্থাৎ তার যে বাড়িটা, এটা বানানো হয়েছিল কবে? তো অপশান এতে রয়েছে লেট 19th সেঞ্চুরি, এরপরটা রয়েছে আর্লি 19th সেঞ্চুরি, এরপরটা রয়েছে বিফোর 18th সেঞ্চুরি, এরপর রয়েছে নান অফ দিস। তো ভালো করে তোমরা মনে রাখবে যে কালামসের যে হাউস এটা কবে বানানো হয়েছিল, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এটাও তোমাদের জন্য ছাড়লাম। তবে কথা দিচ্ছি প্রত্যেকটা উত্তর তোমরা না পারলে আমি অবশ্যই জানিয়ে দেবো কমেন্ট বক্সে। এরপরে দেখো বাকি কোশ্চেনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াস, তাহলে এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল হাউস মানে পৈতৃক বাড়ি, সেটা ছিল অপশান এতে রয়েছে ফেয়ারলি স্মল পাক্কা হাউস, এরপরেরটা রয়েছে ফেয়ারলি লার্জ বাংলো, এরপরেরটা রয়েছে নিউলি বিল্ট লার্জ অ্যাপার্টমেন্ট, পরেরটা রয়েছে ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ, এটি এর প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাকে এড়িয়ে যাবে না। এবং দেখো এগুলো দেখার মাধ্যমে বুঝতে পারবে কিন্তু তোমার কতটা হচ্ছে, স্কোরটা জানাবে। এরপরে রয়েছে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ইন, তাহলে কালামের যে পৈতৃক বাড়ি এটা অবস্থিত ছিল কোথায়? অপশান এতে রয়েছে দ্য টেম্পল স্ট্রিট, বিতে রয়েছে দ্য মস্ক স্ট্রিট, সিতে রয়েছে দ্য চার্চ স্ট্রিট,
আর ডিতে রয়েছে দ্য শিবা স্ট্রিট। তো অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ সিচুয়েটেড ইন, তাহলে এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি এটা অবস্থিত ছিল মস্ক স্ট্রিট মানে মসজিদের রাস্তা। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, মস্ক স্ট্রিট, এটাই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা রয়েছে, কালামস ফাদার জয়নুল আবদিন ওয়াজ, তাহলে কালামের বাবা জয়নুল আবদিন ছিলেন। অপশান এতে রয়েছে ডিসিপ্লিনড, বিতে রয়েছে লাক্সারিয়াস অ্যান্ড আনওয়াইজ, সিতে রয়েছে ভায়োলেন্ট অ্যান্ড আইডল এবং ডিতে রয়েছে লাভার অফ লাক্সারি অ্যান্ড কমফোর্ট বাই নেচার। তো কালামের বাবা জয়নুল আবদিন কেমন ব্যক্তি ছিলেন? লাক্সারিয়াস অ্যান্ড আনওয়াইজ, না আনওয়াইজ তো তিনি একবারে ছিলেন না, এই জন্য এইটা হবে না। তো এরপরেটা রয়েছে ভায়োলেন্ট অ্যান্ড আইডল, আইডল মানে এখানে অলস আর ভায়োলেন্ট মানে ভয়ঙ্কর, তো এটাও চান্স নেই। তো সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন পারসন। কেন? ভোর 4টের দিকে উঠতে, তোমরা এটা জেনেছো, গল্পের শেষের দিকে রয়েছে। আর লাস্ট যে অপশানটা রয়েছে লাভার অফ লাক্সারি অ্যান্ড কমফোর্ট বাই নেচার, না এই জিনিসটাকে তিনি অ্যাভয়েড করতেন, ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি এই বিষয়টাকে তিনি এড়িয়ে যেতেন। তাই সঠিক উত্তর যেটা হবে কালামস ফাদার জয়নুল আবদিন ওয়াজ ডিসিপ্লিন। এটা তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কোশ্চেনটা রয়েছে, পড়ে তোমাকে বুঝে করতে হবে, এটা কোনো বইয়ে কোথাও লেখা নেই। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, তাহলে কালামের বাবা কোন বিষয়টাকে এড়িয়ে যেতেন, কোন কোন জিনিসগুলোকে এড়িয়ে যেতেন? দেখো অপশান এতে রয়েছে অল ইউজফুল থিংস অফ লাইফ, বিতে রয়েছে অল ইন এসেনশিয়াল কমফোর্টস, সিতে রয়েছে অল এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস আর ডিতে রয়েছে অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। তো এই প্রশ্নের যে সঠিক উত্তর কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, তাহলে কালামের বাবা এড়িয়ে যেতেন অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আগে থেকেই বারবার বলে দিচ্ছি, পরে আফসোস করে কোনো লাভ হবে না, কেন এগুলোর মধ্যে থাকবে। এই প্রশ্নের তাহলে সঠিক উত্তর হচ্ছে অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, তাহলে সমস্ত যে প্রয়োজনীয় জিনিস এগুলো দেওয়া হতো, তাহলে এখানে অল নেসেসিটিস বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে? আচ্ছা দেখো, অল নেসেসিটিস বলতে যে জিনিসগুলোকে বোঝানো হয়েছে সেটা কোনটা? অপশান এতে রয়েছে ফুড অ্যান্ড মেডিসিন, বিতে রয়েছে ফুড অ্যান্ড ক্লদিং, ডিতে সিতে রয়েছে ফুড মেডিসিন অ্যান্ড ক্লদিং আর ডিতে রয়েছে বিউটিফুল ক্লদিং। তো সমস্ত প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেটা কালামের বাবা প্রোভাইড করতেন সেটা হচ্ছে ফুড মেডিসিন অ্যান্ড ক্লদিং, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ফুড মেডিসিন অ্যান্ড ক্লদিং, অর্থাৎ খাবার, ওষুধ এবং পোশাক। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ প্রোভাইডেড, তার শৈশবকালে কালামকে দেওয়া হয়েছিল, কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ, এটা উইথ হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট। অপশান এতে রয়েছে মানি, বিতে রয়েছে প্লেয়িং কিডস, তারপরে রয়েছে ফুড মেডিসিন অ্যান্ড ক্লথস অ্যান্ড অল অফ দিস। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ফুড মেডিসিন অ্যান্ড ক্লথস, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কালাম চাইল্ডহুড ওয়াজ, কালামের যে চাইল্ডহুড শৈশবটা, এই শৈশবটা কেমন ছিল? অপশান এতে রয়েছে ফুল অফ পেরিল, এটা রয়েছে ফুল অফ পেরিল, তারপরে বলা রয়েছে হেল্পলেস, তারপরে রয়েছে প্রোটেক্টেড এবং পরেরটা রয়েছে আনসেফ। তো কালামস চাইল্ডহুড ওয়াজ ফুল অফ পেরিল, তাহলে পেরিল কথার মানে বিপদসংকুল, এরপর হচ্ছে হেল্পলেস অসহায়, প্রোটেক্টেড আর আনসেফ। তাহলে আমরা জানি যে কালামের চাইল্ডহুডটা ছিল সিকিওর চাইল্ডহুড, কিন্তু এখানে অপশানটা একটু চেঞ্জ করে দেওয়া রয়েছে, কেন অনেক সময় পরীক্ষক অপশানগুলো কিন্তু চেঞ্জ করে দেন, তো আমাদের বাকি অপশানগুলো থেকে মিনিং কেটে দিয়ে বা মিনিংগুলো কি করতে হবে না, এলিমিনেট করতে হবে, যে অপশান যেগুলো রয়েছে অপশানগুলো এলিমিনেট করে দিয়ে মিনিংটা বুঝে তারপরে কিন্তু আমাদের সঠিক উত্তরটা করতে হবে। তো কালামস চাইল্ডহুড ওয়াজ প্রোটেক্টেড, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। প্রোটেক্টেড কথার মানে হচ্ছে সেফ বা সিকিওর, সুরক্ষিত। এরপর পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, কালাম হ্যাড এ সিকিওর চাইল্ডহুড, এই যে সিকিওর ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে, তাহলে কালামের ছিল একটা সুরক্ষিত শৈশব। এইবার দেখো তারপরেই বলা রয়েছে শৈশবটা সুরক্ষিত ছিল, কিন্তু কেমনভাবে সুরক্ষিত? অপশান এতে রয়েছে লজিক্যালি অ্যান্ড রিলিজিয়াসলি, বিতে রয়েছে ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সিতে রয়েছে ইমোশনলেস অ্যান্ড সরোফুল। তো কালামের যে চাইল্ডহুড সেটা ছিল অত্যন্ত সুরক্ষিত ম্যাটেরিয়ালি মানে বস্তুগতভাবে এবং আবেগজনিতভাবে। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বাকিগুলো কিন্তু না।
তারপরেরটার দিকে দেখো, কালাম ইউজ টু ইট উইথ, তাহলে কালাম ইউজ টু ইট মানে কালাম খেতেন, উইথ হিজ, ইউজ টু কথাটা ব্যবহার করা হয়েছে কারণ এটা অতীতের একটা অভ্যাস। তো কালাম ইউজ টু ইট উইথ হিজ, তাহলে কালাম কার সঙ্গে খেতেন? অপশান এতে রয়েছে মাদার আশিয়াম্মা, অর্থাৎ তার মায়ের কথা বলা রয়েছে, তারপর রয়েছে তার সিস্টার্স বোনেদের সঙ্গে, তারপর রয়েছে তার ফাদার, তারপর রয়েছে তার ব্রাদার। তো কালাম কার সঙ্গে খেত? কালাম কার সঙ্গে খেত না, প্রথম পৃষ্ঠাতেই তোমরা পড়েছো, একদম নিচের দিকে রয়েছে। তো কালাম ইউজ টু ইট উইথ হিজ, তাহলে কালাম যার সঙ্গে খেতেন তিনি হচ্ছেন তার মা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটাকে রেখেছি, কালাম নর্মালি বা ইউজ টু ইট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য, তাহলে মেঝেতে বসে খেত, এটা একদম কম সাধারণ ব্যাপার যে কালাম মেঝেতে বসে খেত, কিন্তু কোন জায়গার মেঝেতে বসে খেত? অপশান এতে রয়েছে ডাইনিং রুম, বিতে রয়েছে সিটিং রুম, সিতে রয়েছে রিডিং রুম, আর ডিতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো অবশ্যই এটাও তোমাদের জন্য ছেড়ে দিলাম যে কালাম নর্মালি ইউজ টু ইট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যে কালাম নর্মালি ইউজ টু ইট সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য ড্যাশ, উত্তরটা দিয়ে দেবে। নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে, ইন কালামস চাইল্ডহুড শি ওয়াজ সার্ভড অন, তাকে যে খাবারটা পরিবেশন করা হতো অন কিসের উপরে পরিবেশন করা হতো? অপশান এতে রয়েছে প্লাস্টিক প্লেট, বিতে রয়েছে ব্যানিয়ান লিফ, সিতে রয়েছে আর্থেন ডিশ এবং ডিতে রয়েছে নান অফ দিস। তাহলে ব্যানিয়ান লিফ মানে বট পাতা, আর্থেন ডিশ মানে মাটির ডিশ মানে থালায়, আর নান অফ দিস। তো এখানে বলেই দিই আমি উত্তরটা, ইন কালামস চাইল্ডহুড ফুড ওয়াজ সার্ভড অন, তাহলে খাবারটা পরিবেশন করা হতো নান অফ দিস হবে। এটা সঠিক উত্তর হচ্ছে নান অফ দিস, মানে উপরের কোনোটাই নয়। এর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ব্যানানা লিফ, মানে কলা পাতায়, কলা পাতার উপরেই কালামকে তার খাবারটা পরিবেশন করা হতো তার মায়ের দ্বারা। নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে, শি দেন ল্যাডেলড রাইস, তারপরেই তিনি হাতা দিয়ে ঢেলে দিতেন ভাত। তাহলে এখানে ল্যাডেলড কথার মানেটা কি? ল্যাডেলড কথার মানে হচ্ছে ইটেন না, কুকড এটাও না, ডিস্ট্রিবিউট বিতরণ এটাও না। তাহলে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে সার্ভড পরিবেশন করা, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ল্যাডেল কথার মানে হচ্ছে সার্ভড পরিবেশন করা। নেক্সট যে প্রশ্নটাকে রেখেছি, অ্যারোমেটিক সাম্বার, তাহলে এখানে বলা রয়েছে অ্যারোমেটিক সাম্বার, হিয়ার দ্য ওয়ার্ড অ্যারোমেটিক মিনস, তাহলে এখানে অ্যারোমেটিক কথাটির মানেটা কি ইংলিশে? প্রথমটায় বলা রয়েছে প্লিজেন্ট স্মেল, তারপরটা রয়েছে বার্নিং স্মেল, তারপরটা হচ্ছে ফ্রাইড, তারপরটা রয়েছে অয়েলি। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্লিজেন্ট স্মেল, অর্থাৎ মনোরম স্মেল সুগন্ধ, আর বার্নিং স্মেল মানে পোড়া গন্ধ, ফ্রাইড মানে ভাজা, অয়েলি তৈলাক্ত। তাহলে এগুলো কোনোটাই নয়, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর প্লিজেন্ট স্মেল। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, প্রেয়ার্স ওয়ার চান্টেড ইন দ্য মস্ক ইন, তাহলে প্রার্থনা বা নামাজটাকে যে সুর করে গাওয়া হতো মসজিদে সেটা ইন মান বলতে কোন ল্যাঙ্গুয়েজে সেটা আমাদের বলতে হবে। তো কালামের বাবা যে প্রেয়ারটা করতেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে করতেন? অপশান এতে রয়েছে ইংলিশ, বিতে রয়েছে তামিল, এরপর রয়েছে অ্যারাবিক, এরপর রয়েছে নান অফ দিস। তো প্রেয়ার্স ওয়ার চ্যান্টেড ইন দ্য মস্ক ইন, এখানে মনে রাখতে আরবি ভাষায় প্রার্থনাটা হতো, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অ্যারাবিক, বাংলায় হবে আরবি ভাষা। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, দ্য পিপল হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক বিলং টু দ্য পিপল, অর্থাৎ মানুষজন হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক, যে অপেক্ষা করত মসজিদের বাইরে, বিলং টু তারা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? অপশান এতে রয়েছে অনলি হিন্দুস, বিতে রয়েছে অনলি মুসলিমস, সিতে রয়েছে বোথ হিন্দুস অ্যান্ড মুসলিমস, আর ডিতে রয়েছে ডিফারেন্ট রিলিজিয়ান্স। দ্য পিপল হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক বিলংস টু, তাহলে মসজিদের বাইরে যারা অপেক্ষা করতো কালামের বাবার জন্য তারা শুধুমাত্র হিন্দু না, শুধুমাত্র মুসলিমও না, তারা হচ্ছেন বোথ হিন্দুস অ্যান্ড মুসলিমস। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, দ্য পিপল হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক বিলংস টু, শুধুমাত্র যে হিন্দু এবং মুসলিম সেটাও কিন্তু না, এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়ান্স, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে যে কালামের বাবার জন্য যারা বাইরে অপেক্ষা করতো তারা হচ্ছেন ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, পিপল ওয়েটেড ফর, তাহলে মানুষেরা অপেক্ষা করতো ফর জন্য, কার জন্য?
কালামের জন্য, কালামের প্রতিবেশীর জন্য, কালামস ফাদার জন্য, পক্ষী লক্ষণ শাস্ত্রী। তো সঠিক উত্তর হবে কালামস ফাদার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যেই প্রশ্নটাকে রেখা হয়েছে, পিপল ওয়েটেড আউটসাইড দ্য মস্ক উইথ, তাহলে মানুষেরা যে কালামের বাবার জন্য অপেক্ষা করতো, বিভিন্ন ধর্মের ডিফারেন্ট রিলিজিয়ান্সের যে পিপলগুলো মানুষেরা অপেক্ষা করতো, সেটা কিভাবে অপেক্ষা করতো? অপশান এতে বলা রয়েছে এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল, বাউলস অফ মিল্ক, তারপরে হচ্ছে বাউলস অফ ওয়াটার, তারপরে হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের গোছা নিয়ে। তো না, সঠিক উত্তর যেটা হবে, মানুষেরা অপেক্ষা করতো কালামের বাবার জন্য মসজিদের বাইরে জলের বাটি নিয়ে, বাউলস অফ ওয়াটার। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকাবলি। তো এখানে অ্যামিকাবলি কথাটার মানেটা কী? তো এই অ্যামিকাবলি কথার মানে হচ্ছে ফ্রেন্ডলি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, বন্ধুত্বপূর্ণ। রুটলি মানে উগ্রভাবে, ইনডিফারেন্টলি মানে উদাসীনভাবে, আর হেল্পলেসলি মানে অসহায়ভাবে। তো তোমরা প্র্যাকটিস করার সময় মনে রাখতে হবে যে যেটা সঠিক উত্তর সেটা তো জানতেই হবে, তার সঙ্গে বাকি যে অপশানগুলো আছে তারও বাংলা মিনিংটা কী বা তার অর্থটা কী সেটাও কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। কেন অ্যাজারশন রিজনের প্রশ্ন করতে গেলে তোমাদের এগুলো কিন্তু জানতে হবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে, কালামস ফাদার অলওয়েজ ইনস্ট্রাক্টেড দ্য পিপল ভিজিটিং হিজ হাউস টু থ্যাঙ্ক। তাহলে কালামদের বাড়িতে মানুষেরা যারা আসতেন, এসে কালামের বাবাকে যখন ধন্যবাদ জানাতেন, তখন কালামের বাবা কাকে ধন্যবাদ জানাতে বলতেন? অপশান এতে বলা রয়েছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, বিতে রয়েছে কালাম, সিতে রয়েছে আশিয়াম্মা, ডিতে রয়েছে আল্লাহ। তো কালামের বাবাকে যখন ধন্যবাদ জানাতে আসতো মানুষেরা সুস্থ হয়ে যাবার পর, তখন তিনি ধন্যবাদ জানাতে যাকে বলতেন তিনি হচ্ছেন আল্লাহ, দি মার্সিফুল, অর্থাৎ ক্ষমাপরায়ণ। এরপরে যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে এটা, এই প্রশ্নটা প্রত্যেকেই জানে উত্তর, কিন্তু এখানে স্পেলিংগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়, মিস্টেক থাকে স্পেলিংয়ের মধ্যে, তো সঠিকটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে বলা রয়েছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস। তাহলে এই যে রামেশ্বরম টেম্পল, রামেশ্বরমের যে শিব মন্দির, এই শিব মন্দিরের যে প্রধান পুরোহিত, এই প্রধান পুরোহিতের নাম কি? সবাই জানে যে পক্ষী লক্ষণ শাস্ত্রী, কিন্তু সঠিক বানানটা কোনটা? তো সঠিক বানান যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। এটা হতে পারে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, এটা হতে পারে এইটা, না এইটা, তোমরা এটা অবশ্যই জানো। তাহলে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস, তাহলে রামেশ্বরম টেম্পলের যে হাই প্রিস্ট তিনি কে, তার নামের সঠিক বানানটা কোনটা? তো এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, অবশ্যই তোমরা বলবে যে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস পক্ষী লক্ষণ শাস্ত্রী, এইটা হবে না এইটা হবে, এই দুটোর মধ্যে কোনটা হবে? নেক্সট, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস, তাহলে রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত ছিলেন তিনি অপশান অনুযায়ী কোনটা হবে? অপশান এতে বলা রয়েছে এ ক্লোজ ফ্রেন্ড অফ আশিয়াম্মা, বিতে রয়েছে এ ক্লোজ ফ্রেন্ড অফ এপিজে আব্দুল কালাম, তারপর রয়েছে এ রিলেটিভ অফ এপিজে আব্দুল কালামস ফাদার, তারপরেরটা রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তারপরে যে অপশানটা রয়েছে এখানে বলা হয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর যেটা হবে, রামেশ্বরম মন্দিরের যে হেড প্রিস্ট পক্ষী লক্ষণ শাস্ত্রী তিনি ক্লোজ ফ্রেন্ড ছিলেন এপিজে আব্দুল কালামের বাবার, এপিজে আব্দুল কালামের বাবার কিন্তু। তো এখানে আমাদের সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। এরপর যে প্রশ্নটাকে রাখা হয়েছে, এপিজে আব্দুল কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ইউজ টু বি। তাহলে ইউজ টু বি কথার মানে এখানে এটাই বোঝানো হচ্ছে এপিজে আব্দুল কালামের বাবা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী, এরা দুজনে মিলে কীরকম পোশাক পরিধান করে থাকতেন? তো অপশান এতে রয়েছে রিচ অ্যাটায়ার, এরপরেরটা রয়েছে ওল্ড ফ্যাশন অ্যাটায়ার, অ্যাটায়ার মানে ড্রেস, এরপরেরটাই রয়েছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তো তোমরা ভালো করেই জানো যে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের প্রথাগত যে পোশাক সেই পোশাকটা পরেই কিন্তু থাকতেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। এপিজে আব্দুল কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ডিসকাসড। তাহলে হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং এপিজে আব্দুল কালামের বাবার মধ্যে যে ডিসকাশনটা হতো সেটা কি বিষয়? অপশান এতে রয়েছে পলিটিক্যাল ম্যাটার্স, বিতে রয়েছে স্পিরিচুয়াল ম্যাটার্স, ডিতে রয়েছে পার্সোনাল ম্যাটার্স,
এরপরে আরেকটা যে অপশান রয়েছে সেটা হচ্ছে রিলিজিয়াস ম্যাটার্স। তো এই চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে, এপিজে আব্দুল কালামের বাবা এবং হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী যে বিষয়টা নিয়ে আলোচনা করতেন সেটি হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার্স, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, আধ্যাত্মিক বিষয় নিয়ে। এপিজে আব্দুল কালামস ফাদার্স এপিজে আব্দুল কালামস মেমোরি অফ হিজ ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াস অফ, মানে বলতে চাইছি এপিজে আব্দুল কালামের যে স্মৃতি তার বাবাকে নিয়ে এবং রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী তাকে নিয়ে কীরকম ছিল, মানে স্মৃতিটা কোন সময়ের ছিল। অপশান এতে রয়েছে অ্যাডোলসেন্সের, চাইল্ডহুডের, আর্লি বয়হুড, আর্লি চাইল্ডহুড। তো সঠিক যে এর উত্তরটা হবে সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড। দেখো বই একটা লাইন লেখা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, শুধু চাইল্ডহুড না কিন্তু, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, আর্লি চাইল্ডহুড। মানে যে স্মৃতিটা এপিজে আব্দুল কালামের মনের মধ্যে ছিল সেটা কোন সময়, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুডের। এরপরে যে প্রশ্নটা রয়েছে, এপিজে আব্দুল কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার হোয়েন হি ওয়াজ, প্রথম অপশানে বলা রয়েছে কোল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, এরপরটা রয়েছে ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, এরপরটা রয়েছে সুইটেবল এনাফ টু আস্ক কোশ্চেন্স। তো এই তিনটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা কোনটা, তিনটের মধ্যেই রয়েছে। তো সঠিক যে উত্তরটা হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এপিজে আব্দুল কালাম জিজ্ঞাসা করেছিল তার বাবাকে যে প্রার্থনা যে আমরা করি এই প্রার্থনার প্রাসঙ্গিকতাটা কি, যখন সে যথেষ্ট বয়স হয়েছিল, যখন তার যথেষ্ট বয়স হয়েছিল প্রশ্ন করার মতো। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, হোয়েন এপিজে আব্দুল কালাম ওয়াজ ম্যাচিওর এনাফ হি আস্কড হিজ ফাদার অ্যাবাউট, উপরের কোশ্চেনটাই আবার নিচে ঘুরিয়ে দেওয়া আছে জাস্ট, এটা হচ্ছে রিলেভেন্স অফ প্রেয়ার হবে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, প্রার্থনার প্রাসঙ্গিকতা। তারপরে দেখো অ্যাবাউট প্রেয়ার এপিজে আব্দুল কালামস ফাদার টোল্ড হিম, তাহলে প্রার্থনার বিষয়ে কালামের বাবা তাকে বলেছিলেন যে প্রেয়ার ওয়াজ এ মিস্টেরিয়াস থিং, প্রেয়ার ওয়াজ নট আ মিস্টেরিয়াস থিং। তারপরটা বলেছে প্রেয়ার ওয়াজ অ্যান আননেসেসারি থিংস, অর্থাৎ প্রার্থনা ছিল একটা রহস্যময় জিনিস। এরপরের অপশানে বলা হচ্ছে প্রার্থনা ছিল না একটা রহস্যময় জিনিস, নট বলেছে এখানে। তারপরটা বলেছে প্রেয়ার ওয়াজ অ্যান আননেসেসারি থিং, মানে অপ্রয়োজনীয় জিনিস। এবং বাকি যে অপশানটা রয়েছে নান অফ দিস, এগুলোর কোনোটাই নয়। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে অ্যাবাউট প্রেয়ার এপিজে আব্দুল কালামস ফাদার টোল্ড হিম দ্যাট প্রেয়ার ওয়াজ নট আ মিস্টেরিয়াস থিং, অর্থাৎ প্রার্থনার মধ্যে তেমন রহস্যময় কিছু নেই। দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, মেনু অফ ফুড দ্যাট কালাম ইউজ টু ইট কনসিস্টেড অফ, তাহলে কালাম যে খাবারগুলো খেত এই খাবারের যে মেনু অর্থাৎ লিস্ট তার মধ্যে কি কি ছিল। আচ্ছা দেখো প্রথমটাই বলেছে রাইস সাম্বার অ্যান্ড পিকেল, এরপরেরটা রয়েছে রাইস পিকেল অ্যান্ড চাটনি, আর সি নাম্বারে বলেছে রাইস সাম্বার পিকেল অ্যান্ড ম্যাঙ্গো চাটনি, আর অপশানটিতে রয়েছে রাইস সাম্বার পিকেল অ্যান্ড কোকোনাট চাটনি। তো এই চারটি অপশানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার সেটা তোমাদের কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে যে চারটি অপশানের মধ্যে কোনটা কারেক্ট। যে খাবারের যে লিস্ট ছিল কালামের যেটা মেনশন করা রয়েছে এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার ছেড়ে দিলাম তোমাদের জন্য, না পারলে আমি আছি অবশ্যই বলে দেবো। নেক্সট যে প্রশ্নটাকে রাখা আছে, ইন রামেশ্বরম দেয়ার ইজ এ ফেমাস, তাহলে রামেশ্বরমে বিখ্যাত ছিল, তাহলে রামেশ্বরমটা কেন বিখ্যাত আগে তোমাদের পড়াতে বলেই দিয়েছি অলরেডি। তো প্রথমটা বলেছে গণপতি টেম্পল, পরে মীনাক্ষী টেম্পল, কালী টেম্পল, শিবা টেম্পল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, শিবা টেম্পল। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং আসন্ন পরীক্ষার জন্য উপযোগী। ডিস্টেন্স ফ্রম কালামস হাউস টু শিবা টেম্পল ওয়াজ, তাহলে কালামের বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্বটা কত ছিল। অপশান এতে বলা রয়েছে 5 মিনিট ওয়াক, অপশান বিতে রয়েছে 10 মিনিট ওয়াক, তারপর রয়েছে 2 মিনিট ওয়াক এবং ডিতে রয়েছে 15 মিনিট ওয়াক। তো ডিস্টেন্স ফ্রম কালামস হাউস টু শিবা টেম্পল ওয়াজ, তাহলে মনে রাখবে জাস্ট 10 মিনিটস ওয়াক। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 10 মিনিটের হাঁটা পথ। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, ফ্রম দ্য শিবা টেম্পল কালামস হাউস ওয়াজ 10 মিনিটস, তাহলে শিব মন্দির থেকে যে কালামের বাড়িটা যেটা ছিল 10 মিনিটস, আগের কোশ্চেনে আমরা পেয়েছি, সেটা কিভাবে
মানে বাই ট্রেন, সেটা কি ট্রেনে করে গেলে 10 মিনিট পরে, না অন ফুট পায়ে হেঁটে, না বাসে, না প্রাইভেট কারে? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পায়ে হেঁটে, অন ফুট। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা রয়েছে, লোকালিটি ইন হুইচ কালাম লিভড ওয়াজ প্রিডমিনেন্টলি। প্রিডমিনেন্টলি কথার মানে হচ্ছে মোস্টলি, মানে বেশিরভাগটাই, অধিকাংশটাই। তো কালাম যে এলাকায় বাস করতো সেই এলাকাটা অধিকাংশই ছিল, অপশান এতে রয়েছে হিন্দু, বিতে রয়েছে বুদ্ধিস্ট, সিতে রয়েছে খ্রিশ্চান, আর ডিতে রয়েছে মুসলিম। তো অধিকাংশই ছিল কিন্তু মুসলিম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অধিকাংশ মুসলিম এরিয়া। এরপরে যেটা রয়েছে, দ্য ফ্যামিলিজ হু লিভড অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি ইন কালামস লোকালিটি ওয়্যার। তাহলে কালামের লোকালিটিতে যে সমস্ত মানুষেরা বন্ধুত্বপূর্ণভাবে থাকতেন তারা হলেন, অপশান এতে রয়েছে মুসলিমস অ্যান্ড খ্রিশ্চানস, এরপর রয়েছে অনলি মুসলিমস, অনলি হিন্দুস, আর অপশান ডিতে রয়েছে হিন্দুস অ্যান্ড মুসলিমস। তাহলে হিন্দু এবং মুসলিম এরা কিন্তু সেইখানে ফ্রেন্ডলিভাবে বসবাস করত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নেইবার্স অফ দ্য লোকালিটি, নেইবার্স অফ দ্য লোকালিটি হোয়ার কালাম ইউজ টু লিভ। তারপরে বলেছে কালামের যে এরিয়া, এই এরিয়ায় নেইবার্স প্রতিবেশীগণ, আচ্ছা কোশ্চেনটা আরেকবার দেখো, বলেছে নেইবার্স অফ দ্য লোকালিটি হোয়ার কালাম ইউজ টু লিভ হোয়ার, কালাম যে এলাকায় বসবাস করতো সেই এলাকায় প্রতিবেশীরা কেমন ছিল? সঠিক উত্তর হচ্ছে অ্যামিকেবল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সেলফ সেন্টার্ড মানে হচ্ছে যে নিজের কথাই সবসময় ভাবে, আত্মকেন্দ্রিক। তারপর কনজারভেটিভ বলেছে সংরক্ষণকারী, আর আনফ্রেন্ডলি তো হবেই না। তো এইটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অ্যামিকেবল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব এবং অনেক কষ্ট করে অনেক সময় ধরে পিডিএফটা বানিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। আর পিডিএফটা যদি কারো দরকার হয়, যে মনে হচ্ছে যে পিডিএফে খুব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা এটা আমার পিডিএফটা কাছে থাকলে পড়তে খুব সুবিধা হবে, তাহলে তোমরা অবশ্যই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবে, তোমাদের পিডিএফটা দেওয়া হবে। যদি মনে হয় যে পিডিএফটা তোমাদের দরকার বা এটা দেখে দেখে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবে, তাহলে অবশ্যই জানাবে, যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কালাম ওয়াজ টেকেন টু AN। তাহলে কালামকে নিয়ে যাওয়া হতো তো কোথায়? অপশান এতে রয়েছে নিউ টেম্পল, অপশান বিতে রয়েছে ওল্ড চার্চ, তারপর রয়েছে নিউ মস্ক, তারপর রয়েছে ওল্ড মস্ক। তাহলে কালাম ওয়াজ টেকেন টু ওল্ড মস্ক, তাদের পুরনো মসজিদ যে রয়েছে সেই মসজিদে কিন্তু নিয়ে যাওয়া হতো, টেম্পল নয়, চার্চেও নয়, আর নিউ মস্ক তো হবেই না। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কালাম ওয়াজ টেকেন টু ওল্ড মস্ক ফর। তাহলে কালামকে পুরনো মসজিদে নিয়ে যাওয়া হতো কিসের জন্য? অপশান এতে রয়েছে ডন প্রেয়ার্স অর্থাৎ ভোরের প্রার্থনা, এরপর রয়েছে ইভিনিং প্রেয়ার্স সান্ধ্যকালীন প্রার্থনা, এরপর সিতে রয়েছে নাইট প্রেয়ার্স রাতের প্রার্থনা, আর ডিতে রয়েছে আফটারনুন প্রেয়ার্স। তো কালামকে যে প্রার্থনার জন্য পুরনো মসজিদে নিয়ে যাওয়া হতো সেটা হচ্ছে ইভিনিং প্রেয়ার্স। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটাকে রেখেছি, এপিজে আব্দুল কালামস ফাদার সেইড দ্যাট হোয়েন ওয়ান প্রেস। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা বলেছেন যে যখন কেউ একজন প্রার্থনা করে হি, অপশান এতে রয়েছে ট্রান্সেন্ড হিজ বডি, অপশান বিতে রয়েছে ট্রান্সফর্ম হিজ বডি, অপশান সিতে রয়েছে অ্যাসেন্ডস হিজ বডি, আর ডিতে রয়েছে ডিসেন্ডস। এরপরে যে প্রশ্নটাকে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর পিডিএফটা যদি সত্যি কারো প্রয়োজন হয়, যদি মনে হয় যে পিডিএফটা থেকে তোমাদের কিছুটা হলেও তোমরা শিখতে পারবে বা পিডিএফটা দরকার, কাছে কোনো বইপত্র নেই, মোবাইল দেখে পড়ছো বা কোনো রকমভাবে জেরক্স করে নিতে চাইছো, এটা তোমরা চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো। তো পিডিএফটা দরকার হলে তো অবশ্যই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিও, তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। এরপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, এপিজে আব্দুল কালামস ফাদার সেইড দ্যাট। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা বলেছেন যে হোয়েন ওয়ান প্রেস, যখন কেউ একজন প্রার্থনা করে হি, অপশান এতে রয়েছে ট্রান্সেন্ড হিজ বডি, বিতে রয়েছে ট্রান্সফর্ম হিজ বডি, অপশান সিতে রয়েছে অ্যাসেন্ট হিজ বডি, আর ডিসেন্ট হিজ বডি। তো সঠিক উত্তর হচ্ছে ট্রান্সেন্ড হিজ বডি, তার দেহটাকে রূপান্তরিত করে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা রয়েছে, এপিজে আব্দুল কালাম সেইড হিজ ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল। আচ্ছা, এখানে মনে রাখতে হবে সিম্পল ভাষায় ব্যাখ্যা করেন কোনটা? স্পিরিচুয়াল কনসেপ্ট, আধ্যাত্মিক যে বর্ণনা সেটা হচ্ছে তামিল ভাষায়। কেন? তামিলনাড়ুর লোক তামিল ভাষাটা খুব ভালোভাবে বুঝতে পারবে, ওই জন্য সিম্পল তামিল ভাষা। আর যদি প্রেয়ার বলা হয় তাহলে কিন্তু আরবি।
এরপরে যে প্রশ্নটাকে রেখেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট ইন দ্য হোল অফ ম্যানিফেস্ট। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে একটা বিশেষ উপাদান যার মধ্যে দিয়ে সে প্রকাশ করতে পারে তার যে ডিভাইন বিং, ঐশ্বরিক যে ব্যাপারটা, সেইটার কথা এখানে বলা রয়েছে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, দেখো, হোয়েন ট্রাবলস কাম, তাহলে যখন সমস্যা আসে, উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা অবশ্যই বুঝতে চেষ্টা করি দ্য রিলেভেন্স অফ আওয়ার, তাহলে যখন সমস্যা আসে তখন আমরা অবশ্যই চেষ্টা করব বুঝতে দ্য রিলেভেন্স অফ আওয়ার সাফারিংস, আমাদের এই যন্ত্রণার গুরুত্বটা কী। বাকি অপশানগুলো কিন্তু হবে না। এরপরে যে প্রশ্নটা রেখেছি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর, তাহলে অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি, জীবনের যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতি সর্বদাই তুলে ধরে সুযোগ ফর, কিসের জন্য। প্রথমটা বলেছে ইন্সপিরেশন অর্থাৎ অনুপ্রেরণা, তারপরেটাই রয়েছে ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা, এরপরটাই রয়েছে ইন্টারাকশন মানে কথোপকথন বা কনজারভেশন বা কনভারসেশন। তো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ সেলফ অ্যানালাইসিস, ডিপ অ্যানালাইসিস অ্যাবাউট ওয়ান সেলফ। অ্যাডভার্সিটি মানে জীবনের যে কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি সর্বদাই আমাদের সামনে তুলে ধরে একটা সুযোগ নিজেদেরকে নিয়ে গভীরভাবে ভাবার। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ওয়ান্স হোয়েন পুটিং হিজ হ্যান্ডস অন এপিজে আব্দুল কালামস শোল্ডার্স হিজ ফাদার লুকড ইন্টু হিজ আইট অ্যান্ড সেইড নাথিং ফর সাম টাইম হি ওয়াজ ট্রাইং টু, তাহলে কাঁধে হাত রাখার পর এপিজে আব্দুল কালামের বাবা তার চোখের দিকে একদৃষ্টিতে চেয়েছিলেন এবং কিছুক্ষণ তিনি কোনো কথা বলেননি, কারণ তিনি চেষ্টা করছিলেন। অপশান এতে বলা রয়েছে আইডেন্টিফাই হিজ ওয়ার্ডস, তারপর রয়েছে কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, তার শব্দগুলো তিনি চিহ্নিত করছিলেন, আর কম্প্রিহেন্ড মানে বুঝতে চেষ্টা করছিলেন, রিকল মানে মনে করা, ফরগেট ভুলে যাওয়া। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, পিপল কেম টু আব্দুল কালামস ফাদার ফর, তাহলে মানুষেরা আব্দুল কালামের বাবার কাছে আসতেন কী জন্য। অপশান এতে রয়েছে হেল্প অ্যান্ড সার্ভিস, অপশান বিতে রয়েছে হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এরপর রয়েছে হেল্প অ্যান্ড লিসেনিং মিউজিক, হেল্প অ্যান্ড ব্রডকাস্টিং। তাহলে মানুষেরা কালামের বাবার কাছে আসতেন হেল্প অ্যান্ড অ্যাডভাইস অর্থাৎ সাহায্য এবং উপদেশ নেবার জন্য। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এপিজে আব্দুল কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, যারা টেক্সট বই ভালো করে পড়েছে একদম ইজি কি, এপিজে আব্দুল কালামের বাবা শুরু করতেন তার দিনটা কখন। অপশান এতে রয়েছে অ্যাট 5 AM, এরপর রয়েছে অ্যাট 4 AM, আচ্ছা 4 PM, তারপরটা রয়েছে 4 AM, তারপরটা রয়েছে অ্যাট 6 AM। তো এই প্রশ্নের উত্তরটা আমি দেব না, কারণ এটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন, আর এই প্রশ্নের উত্তরের অ্যান্সারটা কী হবে সেটাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বিনা দ্বিধায়। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এপিজে আব্দুল কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, তাহলে এপিজে আব্দুল কালামের বাবা তার দিনটা শুরু করতেন, এখানে দেখো বলা রয়েছে বিফোর 4 AM, আফটার 4 AM, বিফোর ডন, বিফোর আফটার ডন। সঠিক অ্যান্সার হবে বিফোর 4 AM, না আফটার 4 AM, বিফোর ডন না আফটার ডন, কোনটা কারেক্ট অ্যান্সার। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা শুরু করতেন তার দিনটা বিফোর ডন, বিফোর ডন মানে ভোরের আগে। তো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, বিফোর ডন, মনে রাখবে। তারপরে কোশ্চেনটার দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। দেখো তাহলে এপিজে আব্দুল কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, তাহলে এপিজে আব্দুল কালামের বাবা শুরু করতেন তার দিনটা বাই রিডিং, কি পড়ার মাধ্যমে। অপশান এতে রয়েছে দ্য কোরআন, তারপর রয়েছে দ্য নামাজ, দ্য বাইবেল, দ্য রামায়ণ। তাহলে এপিজে আব্দুল কালামের বাবা শুরু করতেন তার দিনটা বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার মাধ্যমে তিনি তার দিনটা শুরু করতেন। তো এই ছিল আজকের কোশ্চেন। আচ্ছা লাস্ট আরেকটা রয়েছে, এপিজে আব্দুল কালামস ফ্যামিলি ওন ডে, এপিজে আব্দুল কালামের পরিবারের ছিল একটা। অপশান রয়েছে ম্যাঙ্গো গ্রোভ, ভিতরে রয়েছে বানানা গ্রোভ, অরেঞ্জ গ্রোভ, কোকোনাট গ্রোভ। তো সঠিক অ্যান্সার হবে নারকেল বাগান, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে আর এটাই মনে হচ্ছে আজকের শেষ প্রশ্ন হবে, এপিজে আব্দুল কালামস ফ্যামিলির গ্রোভ ওয়াস, এপিজে আব্দুল কালামের বাড়ির যে বাগানটা কোকোনাট গ্রোভ এটা কত দূরে। তো আমি আর বাকি অপশানগুলো পড়ছি না, সঠিক উত্তরটা বলে দিচ্ছি, অ্যাবাউট 4 মাইলস ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে 4 মাইল।
তো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের, কেন সমস্ত প্রশ্নগুলো অনেক ভেবেচিন্তে সিলেক্ট করা হয়েছে এবং প্রত্যেকটা উত্তর এখানে যা বলা হয়েছে ভেবেচিন্তে বলেছি এবং সবগুলো অ্যান্সার কারেক্ট। পুরোপুরি বিশ্বাসের সহিত ভিডিওটা দেখে তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে অবশ্যই প্র্যাকটিস করে যাবে, দেখবে তোমরা সফলতা পাবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, যদি পিডিএফটা কারো মনে হয় যে প্রয়োজন আছে, অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে, তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আর এত বড় একটা লেসন দেওয়া হয়েছে, এতে ভাববে না যে ভিডিওটা বোরিং হয়ে যাচ্ছে, তার কারণ বেশি বড় করা হয়েছে এই জন্য যাতে পরিপূর্ণ ইনফরমেশান থাকে এবং তোমাদের এদিক ওদিক যেন খুঁজতে না হয়, একটা ভিডিওর মধ্যেই যেন তোমরা সব পেয়ে যাও, তার জন্যই এত কিছু করা হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, গুড বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।